আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। গুমের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও জড়িতদের বিচার দাবিতে মায়ের ডাকের মানববন্ধন। বাবা ভাই সন্তানের অপেক্ষায় স্বজনরা। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমার বাবার হত্যার বিচার চাই। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে গুম সহ মানবতা বিরোধী সব অপরাধের বিচার দাবি বিএনপির। রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেফতারের সমালোচনা। যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই। খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো। ছাত্র জনতার অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার চিঠি। আগামী সপ্তাহে আসতে পারে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাবার পানির সংকট। দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। ক্ষতিগ্রস্ত অর্ধ কোটির বেশি মানুষ। না খাই আছি, কোনো লোকে তালাশ করে না করে। বাচ্চা কাচ্চালে বহুত কষ্ট আছে। উড়ানে অনয় একা দুজন কবে যাবো বাড়িতে, এখনো কোনো নিশ্চয়তা নাই। পানি আনতেছে, আস্তে আস্তে আনতেছে পানি। রাজনৈতিক মদদে ইসলামী সহ 10 ব্যাংক দখল করে এস আলম। সেমিনারে পাচারকৃত অর্থ উদ্ধারের তাগিদ। আস্থা ফেরাতে প্রয়োজন টেকসই সংস্কার। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগের কোচ বদলে প্রভাব ফেলবে খেলায় শঙ্কা নান্নুর। বললেন টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই মিরপুরে মন্থর উইকেট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। কারো অপেক্ষা 1 যুগ, কারো 10 কিংবা 11 বছর। গুম হওয়া এমন ব্যক্তিদের ফিরে আসার আশায় প্রহর গুনছেন স্বজনরা। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকেই। তারা জীবিত না মৃত তাও জানে না পরিবার। বছরের পর বছর চোখের পানি ফেলছেন স্বজনরা। কেমন ছিল আয়নাঘরের দিনগুলো? তপু রানার ক্যামেরায় সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। ছোট্ট লামিয়ার এই আকুতি হৃদয়ে নাড়া দেবে যে কারো। যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে, স্কুলে দিয়ে আসে, তখন তাকিয়ে শুধু দেখতে পারি, কিছু বলতে পারি না। লামিয়ার বয়স যখন 3, তখন তার বাবা কাউসার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে। পেরিয়ে গেছে 11 বছর, বাবার আর দেখা পায়নি লামিয়া। আমার বাবাকে যারা নিছে, আমি তাদের বিচার চাই। কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী। আমার স্বামীরে ফিরে দেখ, আমার সন্তান ওর বাবার জানি কাছে পায়, ওর বাবার জানি বাবাকে ডাকতে পারে। আমি শুধু একটু কিছু চাই। কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে। 11 বছরে ফেরেনি মায়ের বুকে, ছেলের শোকে মারা গেছেন বাবা। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গায় জায়গায় ফেলে রাখে, তখন একটা হাঁটতে চাই। হাঁটতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি, কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি। যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে, টর্চারে ছোট হয়তো পাগলও তো করে ফেলতে পারে। প্রত্যক্ষদর্শী ফয়জুল ইসলাম জানিয়েছেন, র্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় সেদিন রাতে। দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে এই হ্যান্ডক্যাপ লাগানো, অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার। র্যাবের মানে সিভিলও ছিল, কুটি পরও ছিল। তখন পুরা গড় শ্বাস করতেছে, শ্বাস করে কিছুই পায়নি। মানে এত পরিমাণ মারছে বলার বাইরে। শেষ পর্যন্ত মেয়ের খেতে খেতে ছেলেটা বলছিল একটু পানি দেবো, আমার একটু পানি খেয়ে। তখন আর পানিটা পর্যন্ত ওরা দেয় নাই। ঘরের মধ্যে আমাদেরকে বলতেছে তোরা এক সাইডে দাঁড়া থাকে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সবাই আয়নাঘরে আছে বলে মনে করেন অনেকেই। সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন। আপনাকে আলো, বাতাস, শব্দ, আপনার তথ্য, ইনফরমেশন আপনি কিছুই পাবেন না, আর আপনি কিছু জানবেন না, জানাতেও পারবেন না। আর এটা একটা খবরের মতো। মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায়, ওখানে খবরে দেওয়ার পর তো কেউ জানে না যে কীভাবে আসে, কোথায় আসে, মানে এইসব। জাস্ট ওটা ঠিক সেরকম একটা জায়গা
অত্যন্ত অমানবিক। এভাবে গুম খুনের মাধ্যমে শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন দাবি মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামের। প্রত্যেকটা ঘটনার পিছনে অবশ্যই হাসিনা রেজিম অ্যান্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল। তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ, মেকানিজমটা ইনভলভ এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে। আর প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা ইউনিটের যারাই ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে। আমরা চাই একটা ক্লিয়ার নিউট্রাল ইনভেস্টিগেশন হোক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গুমের সঙ্গে জড়িতদের বিচার করার অঙ্গীকার করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সরকারকে টিকিয়ে রাখতে আর কখনো যেন আয়নাঘর তৈরি করা না হয়। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকায় তৈরি করা হোক। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে মায়ের ডাক। গুমের শিকার মানুষদের স্বজনদের নানা অনুভূতি উঠে এসেছে আলোকচিত্রে। জাতীয় জাদুঘরে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মায়ের ডাকের এক্সিবিশনে স্থান পায় ভুক্তভোগী আর স্বজনদের ছবি। এরকম অসংখ্য ছবি জানান দেয় গুমের ভয়াবহতার কথা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন এখানকার ছবিগুলো। প্রদর্শনীর আগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় গুম বিরোধী সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গুম বন্ধ হবে বলে আশা করেন বক্তারা। আইনটা দরকার। প্রথমত আমরা যদি নিজেদের দেশে বিচার করতে চাই, এটা প্রেসিডেন্টের ক্ষমতা আছে অর্ডিন্যান্স আকারে আইনটাকে পাশ করার। এই সরকার যাতে ওইভাবে কোনোভাবে ফিরে না যেতে পারে, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আর কোনোদিন যাতে আমাদের দেশে আইনাঘর না থাকে। যে কোনো লোকই হোক, সে যেই ধরনের মাইনরিটি হোক, যেই পলিটিক্যাল কালারের হোক না কেন, তার তো একটা হিউম্যান রাইটস আছে। তাকে কেউ গুম করতে পারবেন না। সে যেই যত বড় খারাপ লোক হোক না কেন, তাকে আপনি ট্রায়ালে আনেন, তাকে বিচার করেন যদি উনি অন্যায় করে থাকেন। আলোচনায় উপস্থিত ছিলেন সরকারের 2 জন উপদেষ্টাও। তারা বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এখন চেষ্টা করব দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। এখন আমাদেরকে আরো প্রতিশ্রুতি দেয়া যে যারা ফিরে আসেনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করার, যদি নাও আসে তাদের একটা খবর হলো আমাদেরকে বের করার, তাদেরকে আমাদেরকে চাই, তাদেরকে ফিরে পেতেই হবে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে মায়ের ডাক। এখানে স্বজনদের একটাই দাবি, ফিরিয়ে দিতে হবে প্রিয়জনদের। আর যাদের মরদেহ বাড়ি ফিরেছে তাদের পরিবার চায় ন্যায্য বিচার আর ক্ষতিপূরণ। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা আমার বাবার হত্যার বিচার চাই। যারা এগুলোর সাথে জড়িত, এই যে গুমের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। মায়ের ডাকের এই আয়োজনে একাত্মতা পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন শিল্পীরাও। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোন চাপের কাছে, কোন হুমকির কাছে কোন ধরনের আপনারা নথি স্বীকার করবেন না। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। বক্তাদের দাবি, একটি কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে সুনির্দিষ্টভাবে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সংহতি সমাবেশে একথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেফতার দুঃখজনক। সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, শেখ হাসিনা গুম খুনের মাস্টারমাইন্ড। বিএনপি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সমাবেশ। সেখানে সমবেত হন বিএনপির বিভিন্ন সংগঠন ও স্তরের নেতাকর্মীরা। মঞ্চের অগ্রভাগী ছিলেন গুমের শিকার বিএনপি নেতাদের পরিবারের স্বজনরা। সেই সমাবেশে বোন ফিরে চান ভাইকে, সন্তান ফিরে চান পিতাকে।
শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। গুমের শিকার পরিবারের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংহতি সমাবেশে বক্তব্য দেন গুমের পর 9 বছর নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে, কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা। প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য রাখেন তখন নয়াপল্টনের সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো। বিএনপির এই সংহতি সমাবেশ ঘিরে দেখা যায়নি কোনো পুলিশ সদস্যকে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন। নেতাকর্মীদের তা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি সব সময় জনসমর্থনের উপর নির্ভরশীল। গেল 17 বছর জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তা ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। তদন্তে সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে প্রধান উপদেষ্টা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সহায়তা চান। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক আন্দোলনে পুলিশ ও সরকারি বাহিনীর গুলিতে ছাত্র জনতা হত্যার তদন্তে সহায়তা করতে এরই মধ্যে ঢাকা সফর শেষ করেছে জাতিসংঘের বিশেষ কারিগরি দল। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করে দলটি। এতে সাম্প্রতিক সহিংসতার মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। লক্ষ্মীপুর কুমিল্লার বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে নামছে মেঘনায়। তাতে প্লাবিত চাঁদপুরের 4 উপজেলা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এই অবস্থায় দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অবশ্য সুষম বন্টন নিয়ে ভুক্তভোগীদের রয়েছে নানা অভিযোগ। চাঁদপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুজ্জাফা, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। বন্যার পানিতে ডুবে গেছে শ্যামলী রানীর রান্নাঘর আর চুলা। নাওয়া খাওয়া নেই আজ প্রায় 4 দিন। ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও। পানি নামতে শুরু করলেও মেরামতি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। ফাঁকশাক করতে পারি না তো, যে কষ্টে ফাঁকশাক করি ফ্যামিলি লিয়া। পানি আমরাই চাই তো, আমার পাশে আসেনি, চুলো ভরে গেছে নিচে দিয়া। হাজীগঞ্জ উপজেলা সদর থেকে 40 কিলোমিটার দূরে গন্ধব্যপুর ইউনিয়ন। এখানে আছে গুচ্ছগ্রাম। পাশেই সনাতন ধর্মাবলম্বীদের 60 থেকে 70টি পরিবারের বসবাস। 10 দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ। জলায় এতটুকু জল আমরা কিছু পাই নাই, আমরা অনেক কষ্টে আছি। গুচ্ছগ্রাম দিতে আছে, এইদিকে কোনো দেয় না, খাবার উবার দেয় না। বাচ্চা কাচ্চালে বহুত কষ্টে আছে আমরা, উড়ানে হয় 1 আডু জল।
দুর্গতদের খোঁজ খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ, তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি, কারণ অনেকের সর্দি জ্বর আছে। যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের। যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই জিনিসগুলো নিয়ে আসবেন। পার্সোনালি চেষ্টা করবেন ওদেরকে পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য, কারণ এইগুলা গ্রাম অঞ্চলে খুবই দরকার এই মুহূর্তে। ত্রাণে এখনও বড় সংকট শিশু খাদ্যের। বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগবালাই। পানি নামছে বন্যা দুর্গত এলাকা থেকে, আশীর্বাদ হয়ে এসেছে ঝলমলে রোদ। তবে শঙ্কা আছে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বেড়ে যেতে পারে। দুর্গত এলাকায় এখন সবচেয়ে বেশি যেই বিষয়টি দরকার তা হচ্ছে সমন্বিত এবং সুষমভাবে ত্রাণের বন্টন। আজ 10 দিন পর একটি এলাকায় এসেও জানা যাচ্ছে এখানে 10 দিন ধরে কোনো ত্রাণ পৌঁছায়নি। এছাড়াও পানিবাহিত যে রোগবালাই, সেই রোগবালাইয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, কিন্তু ওষুধের সংকট আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। চলমান বন্যায় অর্ধ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 54 জন, নিখোঁজ রয়েছেন একজন। দুপুরে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 11 জেলায় পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। দুর্গত এলাকাগুলোয় 3000-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 4.5 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় সেবা প্রদানে 567টি মেডিকেল টিম কাজ করছে। থেমে নেই টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ছুটির দিনেও শত শত মানুষের দেখা মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সবারই চেষ্টা ছিল নিজের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর। রিকশা চালক থেকে শুরু করে প্রবাসী সবাই আছেন অনুদান দেয়ার মিছিলে। শত শত মানুষের ভিড়ে টিএসসিতে আসা মুক্তা, নাসিমা ও নাদিয়ার কথা আলাদা করে বলতেই হয়। 3 দিনে বাউনিয়া ও ইসিবি চত্বরে দাঁড়িয়ে শুধুমাত্র রিকশা চালকদের কাছ থেকে সংগ্রহ করেছেন অনুদান। 2 টাকা 5 টাকার পাশাপাশি হাজারো কয়েন জুড়ে ছিল শ্রমজীবী মানুষের ভালোবাসা। 3 বান্ধবী রিকশা চালকদের এই ভালোবাসা তুলে দেন বন্যার্তদের জন্য। ধনী যারা তারা দিতে চায় না, কিন্তু রিকশাওয়ালারা আমরা রাস্তায় যখন হাঁটি তখন বলে আমরা প্রতিদিনই দিব। আমরা 2 দিন যে গেছি প্রতিদিন এক রিকশার কাছে যে কয়বার চাইছি সে কয়বার সাহায্য করতে, যে বাবা আমরা কত দিব। তো আমি বলছি যে আঙ্কেল আপনাদের কাছে ছাড়া আমরা কাদের কাছে আসবো, আমরা তো ওনারা তো অনেক কষ্টে আছে, আমরা তো খেতে পারতেছি, ওনারা তো তাও খেতে পারতেছে না। তো ওনাদের যদি আপনারা সাহায্য করে না করলে কারা করবে? হ্যাঁ বাবা বুঝছি, তোমরা যখনই আসবে আমরা যে কয়টাকেই পারে আমরা সাহায্য করবো। 70 ঊর্ধ্ব রওশনারা বেগমের গল্পটা আবার অন্যরকম। নিজের মেয়ে এবং নাতনিদের সাথে নিয়ে টিএসসিতে এসেছেন তারুণ্যের জয়যাত্রা দেখতে। দুর্যোগের মাধ্যমেই দেশে ঐক্যের দেখা মিলেছে বলে জানান রওশনারা। আমাদের চিন্তাধারা ভালো থাকতে হবে, মানুষের জন্য মানুষের করতে হবে। ও যে একটা সেই কামিনীর একটা পদ্য আছে না, আপনার তরে আসেনি আমি, হ্যাঁ অবনী পরে। আপন নিজের জন্য শুধু পৃথিবীতে আমি আসি নাই, আমরা 5 জনের জন্য আসছি, 5 জনকে সাহায্য করার জন্য আসছি, তাই নয় কি? এর মাঝেও ছিল বঞ্চনার গল্প। প্রশাসনে রাজনীতিকরণের প্রভাব থাকার জন্য দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত 194 জন উপসচিব নিজেদের সামর্থ্য দিয়ে এগিয়ে এসেছেন বন্যার্তদের জন্য। তাদের আশা বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবার পর কর্মক্ষেত্রেও দূর হবে বৈষম্য। আমরা চাকরিতে ঢোকার পরে বৈষম্যের শিকার, এটা হয়তো সবাই জানতে পারছেন না, কিন্তু আমরা নিজেরা সেটার বৈষম্যের শিকার হয়ে বুঝতে পারছি যে শুধু ঢোকার সময় বৈষম্য বিরোধ করলে হবে না, ঢোকার পরেও যাতে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো রকমের কোনো বৈষম্য না থাকে। আমাদের 194 জন সদস্য আছে এই বঞ্চিত উপসচিব, এদের ভিতর স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100 জনের মতো টাকা দিয়েছে আমাদের। সেই টাকায় আমরা 5 লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্তদের জন্য দিলাম। সহায়তা দেয়ার এই মিছিলে ছিলেন ছাত্র, শিক্ষক, পেশাজীবী কিংবা প্রবাসী বাংলাদেশি। 96 জন শিক্ষক আছি আমরা, এদের প্রত্যেকের একদিনের স্যালারি
প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। বন্যায় অনেকেই কষ্ট করছে, অনেকের পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায়, অনেকেই নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে, এই জন্য আমি ওদেরকে টাকা দান করেছি। নগদ অর্থ ও সামগ্রী সংগ্রহের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ছিলেন বন্যার্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। অভিযোগ আর্থিক খাতের বিশ্লেষকদের। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে ফেপে বড় হয়েছে এস আলম মডেল। মুমূর্ষ ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংক কোম্পানির আইন লঙ্ঘন করে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটে নেয় এস আলম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে ব্যাংকিং খাতের মুমূর্ষ অবস্থা তুলে ধরেন অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্য, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আনুকূল্য, বিচারহীনতার ফলে আমরা কিন্তু এই মডেলটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। আর আমাদের তো সামগ্রিকভাবেই সুশাসনের অভাবের জন্য ব্যাংকিং খাতে অনেক দুর্বল ব্যাংক, অনেক ব্যাংকের পুঁজি চলে গিয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকিং খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব কার্যক্রম টেকসই করতে নানা পরামর্শ উঠে আসে সেমিনারে। বলা হয়, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হারানো আস্থা ফিরিয়ে আনতে, বিদেশি ঋণের সঠিক ব্যবহার, পাচারকৃত অর্থ ফেরত আনা, জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। আস্থা আর হচ্ছে যে আপনার প্রতিরক্ষণ, যেটা ইমিডিয়েট করা দরকার, এবং তার সাথে সাথে পুনরুদ্ধার। কিন্তু পুনর্গঠন এবং টেকসই করার ক্ষেত্রে মাত্র দুজনই মূলে থাকতে হবে। একজন হচ্ছেন আমানতকারী, আর একটা হচ্ছে বাংলাদেশ যারা গড়তে পারবেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। সেমিনারে জানানো হয়, আইএমএফ এর হিসাবে মোট ঋণের প্রায় 25% মন্দ ঋণ। ফরেনসিক অডিট হলে এর ব্যাপ্তি ও করণীয় সম্পর্কে জানা যাবে। অভিযোগ করেন, গেল সরকারের আমলে আমানত রক্ষায় কোনো পদক্ষেপ ছিল না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বেহাল অবস্থায় পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি এমডিদের উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে 1 বছরের মধ্যে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। রাজনীতিকে ঠিকঠাক করতে না পারলে আমাদের কোনো সমস্যাই সমাধান হবে না, এবং আমরা কোনো সমস্যাই স্থানীয় অস্থায়ীভাবে সাময়িকভাবে আমরা জোড়াতালি দিতে পারলেও এটার কোনো টেকসই সমাধান হবে না। তাই রাজনীতি ঠিক করতে হবে, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও নয়াদিল্লি উভয়ের স্বার্থ নিয়েই বিবেচনা করেই তারা কাজ করবেন। বাংলাদেশ for obvious reasons সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, যার ব্যাপারে সবাই অবগত। সেটা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে, কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবারই দেশটির সাথে ভারতের সম্পর্ক ছিল উত্থান পতনের। তবে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে পারস্পরিক স্বার্থগুলোর দিকেও নজর দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোন আলাপে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের সরকার প্রধান। চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে, উভয় নেতা সহমত পোষণ করেন। ফোন করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। যে কোনো ক্রান্তিকালে ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনই
পথ হারাবে না। এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর পেশাজীবী সংগঠনের সমাবেশে। তিনি বলেন, ছাত্র সমাজের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণদের এই আন্দোলনে সকল পেশাজীবীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির। বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কারণে কেউ প্রতিবাদ করা তো দূরের কথা, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেও কথা বলার সুযোগ পায়নি, সাংবাদিকরাও পায়নি মত প্রকাশের স্বাধীনতা। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই যাতে ইনশাল্লাহ পথ ফিরে পাবে। রূপগঞ্জে হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 6 দিনের রিমান্ড শেষে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় বিচারক গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 24 আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গত 5 আগস্ট সরকার পতনের পর আনন্দ মিছিলে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী রোমান। এই ঘটনায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে আসামি করে মামলা করা হয়। একটা জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে প্রত্যেক পেশার নাগরিকের সমান অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় হাজারীবাগে হরিজনপল্লীতে হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠীদের সমস্যা সম্পর্কে জানতে তাদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় আসিফ মাহমুদ হরিজনদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন বলে জানান। বলেন, কোনো পেশাই ছোট নয়। স্থানীয় সরকার উপদেষ্টার সাথে কথা বলে দুর্গাপূজার আগেই হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠীদের বাসস্থানের সমস্যা সমাধানের চেষ্টা করারও আশ্বাস দেন এই উপদেষ্টা। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাটাই আমাদের এই সরকারের একটি মূল লক্ষ্য এবং সেটি অনুযায়ী আমরা কাজ করব। এবং তাদের যেই দাবিটি বর্তমানে সেটা হচ্ছে তাদের মূলত এই যে থাকার সমস্যাটা, যেটা সরকারও ইতিপূর্বে আশ্বাস দিয়েছে এবং সে অনুযায়ী ভবন নির্মাণ করা হয়েছে, সেটি পূরণের জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে এবং তাদের অন্যান্য সমস্যাগুলো স্থানীয় সরকারের মধ্যে তাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলার ভিত্তিতে যেন দ্রুত সমাধান করা যায় সেটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতু প্রকল্প ব্যয় সাশ্রয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে মোট ব্যয় থেকে সাশ্রয় করা হয়েছে 1825 কোটি টাকা, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। বিকেলে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের সাথে এমনটাই জানান তিনি। আরও বলেন, পদ্মা সেতু নির্মাণকালীন সরকারের সদিচ্ছা থাকলে ব্যয় আরও কমিয়ে আনা যেত। এরই মধ্যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে মূল সেতুতে 530 কোটি, নদী শাসনে 80 কোটি টাকা সহ বিভিন্ন খাতে 1825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। এতে পদ্মা সেতুর মোট ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি 14 লাখ টাকা। এখানে প্রায় 1835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুন। বিকেল 4টার দিকে পলাশ উপজেলার প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডিআইপির একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের 7টি ইউনিট যায় ঘটনাস্থলে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে ভবনে থাকা প্লাস্টিকের বিভিন্ন মালামাল পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, দোতলা ভবনটিতে প্লাস্টিকের মালামাল রাখার গুদামে আগুন লাগে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। সাবেক এমপি আনার হত্যা মামলার মূল অভিযুক্ত জিহাদ হাওলাদারকে 14 দিনের জন্য কারাগারে পাঠানো হলো। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা আদালত এই আদেশ দেন। শুক্রবার তাকে বারাসাতের আদালতে তোলা হয়, তবে প্রবীণ এক আইনজীবীর আকস্মিক মৃত্যুতে বন্ধ ঘোষণা করা হয় শুনানি, যে কারণে তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামী 13 সেপ্টেম্বর আবারও তাকে বারাসাতের আদালতে তোলা হবে।
মে মাসে কলকাতার হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়। এখনো পুরো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে জাতীয় দলের কোচ পরিবর্তন করার প্রভাব পড়তে পারে দলের পারফরমেন্সে, ঠিক যেমনটা হয়েছিল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে। এমন শঙ্কা করছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই সাথে মিরপুরে মন্থর উইকেট নির্মাণের দায়টা এককভাবে গামিনী ডি সিলভাকে দেওয়ার সুযোগ নেই, কারণ টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই হয় এমন উইকেট, এই দাবি করেছেন নান্নু। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হবার পর থেকে সুতোই ঝুলছে চান্দিকা হাথুরু সিংহের চাকরি। পাকিস্তান সিরিজ থেকে দেশে ফিরলেই এই লঙ্কান চাকরি হারাবেন এমন গুঞ্জন চড়াও সর্বত্র। কিন্তু হাথুরু সিংহকে সরিয়ে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ নিয়োগ দিলে হতে পারে ভিন্ন এক সমস্যা, মনে করিয়ে দিলেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঠিক যেমনটা হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে রাসেল ডোমিঙ্গোকে চাকরি থেকে সরানোর পর স্বল্প সময়ে নতুন কোচের সিস্টেমের সাথে মানিয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়ে দলের জন্য। তবে বোর্ড সভাপতি ও পরিচালকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের ভালোর জন্যই নেবেন, তাও মনে করেন নান্নু। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়েও অভিযোগের কমতি নেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিরপুরের মন্থর উইকেটের দায়টা স্বভাবতই পড়ে এই লঙ্কান কিউরেটরের গায়ে। গামিনীর চাকরি থাকছে কিনা সেটা নিয়েও বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সভাপতি ফারুক আহমেদকে। তবে দলের থিঙ্ক ট্যাঙ্কে লম্বা সময় ধরে জড়িত থাকা সাবেক প্রধান নির্বাচক বলছেন এককভাবে গামিনীকে দোষ দেবার সুযোগ নেই, কেননা দলের চাওয়াতেই মন্থর উইকেট তৈরি করেন এই লঙ্কান। ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। তো সুতরাং কিছু কিছু দল আছে, এই দলগুলির সাথে কিন্তু আপনার খেলতে হলে হোম সয়েলে কিন্তু আমাদের মতো কন্ডিশন করতে হয়। পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। বিসিবিতে এই মুহূর্তে চলছে ভাঙা গড়ার খেলা। দ্রুতই বর্তমান বোর্ডের অনেক পরিচালকের পদ বাতিল হয়ে যাবে অনুপস্থিত থাকার কারণে। তাই তো অনেক সাবেক অধিনায়ক বিসিবিতে আসতে পারেন এমন গুঞ্জনের ডালপালা চড়াও হচ্ছে প্রতিনিয়তই। যে তালিকায় আছে মিনহাজুল আবেদিন নান্নুর নামও। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক অবশ্য এই বিষয় নিয়ে এখন কথা বলতে চান না। তবে ভবিষ্যতে গঠনতন্ত্রে পরিবর্তন এনে সাবেক অধিনায়কদের কোটার কাউন্সিলরদের পরিচালক নির্বাচনে অংশ নেবার সুযোগ করে দেবার দাবি করছেন তিনি। অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।